একটা ভিডিও দেখেন। কারণ এনসিপি তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। আমি আপনাকে ওদের কয়েকটা কথা বলে নেতারা বলেছে এনসিপি তো এখন শক্তিশালী, তারা এখন জামাতের সাথে আসন করেছে সেজন্য জামাতের সঙ্গে যোগ করেছে সেজন্য না হ্যাঁ অবশ্যই তাদের শক্তি জামাতের ইসলামের শক্তি, তারা শক্তি মানে ওনাদের জনগণের কোথায় গিয়েছে ওরা তো জানেন বলে ওনারা জামাতের করে চলেছে। শুক্রবার রুস্তমের গল্প করেছেন না, রুস্তমের খুলেছে ওরা ঘুরে বেড়ায়, রুস্তমের শক্তি ওরা বেশ শক্তি। এবার আসেন আমরা তাদের জায়গা থেকে আন্দোলনের হুমকি দিচ্ছেন, এই হুমকি তারা সীমাবদ্ধ থাকে, তাদের উপরে জনগণ আর কোথাও আসবেন না। রাজনীতি আইটিএসসিতে এখানে আয় সেখানে আয়, তারা ডাকলে কেউ যাবে না, কেন যাবে না, কারণ তারা নিজেরাই নিজেদের আন্দোলনের সঙ্গে প্রচেষ্টা আছে এবং আসিফ সেখানে করে না, ক্রিকেট করে 12টা বাজিয়েছেন সেটা বাংলাদেশের ক্রিকেট দল পারে না, কারণ সরকারের সিদ্ধান্ত, এটা ক্রিকেটারদের সিদ্ধান্ত, সব জায়গায় তারা দলীয়করণ করেছেন, নিজেদের প্রভাব বিস্তার করেছেন, নিজেদের আদেশ দিয়ে কাজ করিয়েছেন, তারা এমনকি নিজের এলাকাতে 1000 কোটি টাকা বরাদ্দ দিয়ে দিয়েছেন, তারা করেছেন। তারা যখন সমতার শাসন এনেছিলেন তারা বৈষম্য নিজেরা বিরুদ্ধে কথা বলেছে, অথচ এক জেলার উপর আরেক জেলাকে প্রযুক্ত করছে, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানে প্রযুক্ত করছে, কুমিল্লাকে এবং কিছু কিছু জায়গাকে তারা এমন একটা অবস্থা নিয়ে গিয়েছেন যে মনে হচ্ছিল যে বাংলাদেশ, এবং শেষ পর্যন্ত তার আরো অনেকগুলো পয়েন্ট আছে দর্শক, এতক্ষণ আমি দেখালাম, আমি নিজেও দেখছিলাম। কয়েকদিন থেকে ইরানের ঘটনা প্রবাহ নিয়ে নিজের আগ্রহ এবং তার বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশের আক্রান্ত হওয়া, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম বলে দেশের ঘটনা প্রবাহের দিকে আমার খুব বেশি মনোযোগ ছিল না। কিন্তু দেখছি যে জুলাই সনদ বাস্তবায়ন না হয় খবর আছে, বিএনপির পতন অনিবার্য, বলছে যে হাসিনার মতন বিএনপির নেতারা পালাতে পারবে না। আবার অনেক হুমকি ধামকি দেখছি, অপরিচিত মুখ, ছোট ছোট মুখ, তারা এখন নির্বাচিত, তাদের বেশ শক্ত শক্ত সেই হাসিনার পতনের কথা বারবার স্মরণ করানো হচ্ছে জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে। আসলে হ্যাঁ, পয়েন্ট থাকতে পারে, সেটা হলো যে বিচার বিভাগের ব্যাপারে যে তার স্বাধীনতা থাকলো কিনা, ব্যাংকের ব্যাপারে যেই আবার লুটেরারা পুনর্বাসনের সুযোগ পেল কিনা, এগুলো নিয়ে অনেক আলোচনা হতে পারে, সরকারের উপর চাপ তৈরি হতে পারে। সেই পয়েন্টগুলো সঠিক, যেমন দৌলতপুরের ঘটনায় জামাত, এনসিপি বা অন্যরা কেউ কেউ নিন্দা করেছে, প্রতিবাদ করেছে। জামাতের বিষয়টা আমি ঠিক খেয়াল করিনি, কিন্তু এনসিপি শক্ত বিবৃতি দিয়েছে। এমনকি সেই জামুকার যে রেজলিউশন পাশের সময় জামাত ৭১-এর গণহত্যার সহযোগী ছিল, সেইটা সমর্থন করেছে, ভালো। কিন্তু কথা হলো যে কথায় কথায় সবাই দিবা স্বপ্ন দেখছে সেই জুলাই গণঅভ্যুত্থানের, এইটা একেবারেই অসম্ভব বর্তমান প্রেক্ষিতে। কারণ নতুন রাজনৈতিক শক্তি যতক্ষণ না গড়ে উঠবে, যারা পুরনো রাজনৈতিক শক্তি এবং ইতিমধ্যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে নিজেদেরকে চরমভাবে বিতর্কিত করে ফেলছে, ক্ষমতার স্বাদ নিতে তারা ইউনূস সরকারে, ক্ষমতার স্বাদ নিতে তারা জামাতের কাঁধে চেপে নিজেদের এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, তাদের ডাকে এখন আর সাড়া দেবে না। তাদের একসময় এমন শক্তি ছিল, একেবারে স্বাধীন শক্তি, তাদের পেছনে বিএনপি জামাত দৌড়াতো, মানুষ অপেক্ষায় থাকতো নাহিদ ইসলাম কি বলে, সার্জিস আলম কি বলে, হাসনাত আবদুল্লাহ কি বলে। কিন্তু এখন সেগুলি সবই অতীত। এখন প্রধান মুখ জামাত, মানে বিএনপির বাইরে। জামাতের ডাকে বাংলাদেশে আন্দোলন হবে একটা পর্যায় পর্যন্ত, কারণ জামাত হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক দল, জামাতের একটা ধর্মীয় পরিচয় আছে, তার একটা বিশেষ সম্প্রদায়ের সে একটা প্রতিনিধিত্ব করে, ইসলাম ধর্মের যেই মানুষের ধর্মপ্রাণ মানুষ, তার একটা অংশকে রিপ্রেজেন্ট করে। এটা দিয়ে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান ঘটানো স্বাধীন বাংলাদেশে এটা খুব কঠিন। এনসিপির একটা সম্ভাবনার জায়গা ছিল, যেই সম্ভাবনাটা নেপালের একেবারে সেই বালেন্দ্র শাহ নাকি বালেন শাহ,
বালানসা তারা দেখাইছে এবং তারা এখন সরকারও চালাচ্ছে। এখানে এনসিপি সত্যিকার অর্থেই আব্দুল তুষার যেটা বলেছে, আমি মাসুদ কামালেরও দেখছিলাম বলেছে, আমারও কিন্তু একই মত। এই এনসিপিকে দিয়ে সম্ভব না। এবং খেয়াল করবেন, গণ অভ্যুত্থান কিন্তু প্রতি বছর বছর হয় না। গণ অভ্যুত্থানের একটা লেন্থ বেশি। আপনি নির্বাচন হয় 5 বছর পর পর, এটা নির্ধারিত। নির্বাচনে আরো ভালো করবেন। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ভোটে পরাজিত করতে হলে জনগণের আস্থার জায়গাটা সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে হবে। সরকারের ব্যর্থতা, নীতি কৌশলের সমালোচনা করতে হবে এবং বলতে হবে যে আমরা 5 বছর লাগাতারভাবে বিরোধিতা করব, যেখানে যেখানে সমর্থনের ব্যাপারটা দেব, কিন্তু বিরোধিতার জায়গায় আমরা আপোষ করব না। কিন্তু ওই হুমকি দেয়া যে 1 বছরও লাগবে না, 1 বছরের মধ্যেই পড়ে যাবে, এই তো 6 মাস, এই তো 1 বছর, এইগুলি একেবারেই অর্থহীন বক্তব্য। এগুলি বলার মধ্য দিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করা যায়, এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করে মানে কিছু বোকাশোকা মানুষের কাছে গুরুত্ব পাওয়া যায়। কিন্তু আপামর জনগণ আর বিশ্বাস করে না। বিশ্বাস করে না এই কারণে, সরকারের ব্যাপারে অনেকে হতাশ হবে, ক্ষুব্ধ হবে, অনেকে বলবে যে কি চাইলে আমার কি পাচ্ছি, এটা নিয়ে হতাশা থাকবে। হয়তো আমরাও হতাশ হব, কিন্তু হতাশ হব বলে আমি হাসিনার মতন পালায় যাবে বিএনপি সরকারও, এই কথা বলার অর্থ কি জানেন? গণতন্ত্রকে দুর্বল করা, গণতন্ত্রকে অর্থহীন করা। একটা পার্লামেন্ট যে আবার নতুন করে শুরু হলো 15 বছর পর, সেই পার্লামেন্টকে অকার্যকর করা। সুতরাং যুক্তি, আলোচনা, বিরোধিতা করা ভালো, কিন্তু হুমকি দেওয়া ঠিক না। আপনি হুমকি দিচ্ছেন কাকে? বিএনপিকে না, আপনি কিন্তু হুমকি দিচ্ছেন গণতন্ত্রকে, একটা স্থিতিশীল পরিবেশকে। আপনার ওপিনিয়ন পৃথক থাকতে পারে। জুলাই সনদ নিয়ে বিএনপি তার মতন করে বলছে, আপনি আপনার মতন করে বলছেন। সেই জুলাই সনদের পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে, সেই যুক্তি তর্কগুলো থাকুক, কিন্তু কথায় কথায় হুমকি দেয়া আর এনসিপির নেতৃত্বে আবার আন্দোলন হবে, তাইলে এনসিপিকে নিজের মতন করে তৈরি হওয়ার দরকার ছিল। কারোর কোলে উঠে আপনি ধরেন ওই যে বাচ্চাদেরকে যখন কোলে নেন, দেখেন বাচ্চারা লাফালাফি করে, হাসাহাসি করে, ওই আপনার হাঁচড় মারে বাবা মাকে, কিন্তু সে কিন্তু কোলেই থাকে, বাবা মা ছেড়ে দেয় না, কোলে থেকেই সে ঝাপাঝাপি করে। তো এনসিপি অনেকটা জামাতের হচ্ছে এখন কোলের বাচ্চা। কোলের বাচ্চা লাফালাফি করবে আর মানুষ আলাদাভাবে এনসিপিকে চেনার চেষ্টা করবে, এর চেষ্টা করবে না। এখন জামাতের চোখ দিয়ে মানুষ দেখবে এনসিপিকে। এনসিপির নিজস্ব চোখ তৈরি হয়নি যে মানুষ ওই সরাসরি এনসিপির চোখে চোখ রাখবে। সুতরাং এটা বাস্তবতা। এই বাস্তবতাটা মাথায় রেখে এনসিপি যদি ঘুরে দাঁড়াতে চায়, ইতিবাচক রাজনীতি করতে চায়, তাহলে ওই যে সংসদের প্রধান বিরোধী দলের যে কি যেন চিফ হুইপ, এই পদগুলি ছেড়ে দিয়ে একদম স্বতন্ত্র একটা কাঠামো নিয়ে তাদেরকে ব্যাটিং করতে হবে। যেমন বিরোধী দলের জামাতের ব্যাপারেও আপোষ না, বিএনপির ব্যাপারেও আপোষ না, এরকম একটা স্বতন্ত্র অবস্থানে যদি যেতে পারে, তাহলে হয়তো একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে, তাহলে কোনো সম্ভাবনা নেই।